স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হলেও বহিঃশত্রুর আগ্রাসন থেকে নিজেদের রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে নিজেদের পেশাগত দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সদস্যদের আরও তৎপর থাকার পরামর্শ দেন তিনি। সশস্ত্র বাহিনী দিবসে বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান। এতে উপস্থিত হন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, সাবেক উপদেষ্টা, সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সহ আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও ১২ বছর পর সংবর্ধনায় যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। এতে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠনে নতুন ইতিহাস সৃষ্টি করায় সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানান। সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, তবে বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত। সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আরও সচেষ্ট থাকার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পেশাগত দক্ষতা পালনেও সশস্ত্র বাহিনীকে আরও তৎপর থাকতে হবে। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। আমাদের প্রত্যাশা, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, দেশের ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েও সশস্ত্র বাহিনী সুনাম অর্জন করেছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ১২ বছর পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্য দিয়ে ৬.৫ বছরেরও বেশি সময় পর প্রকাশ্য কোনো অনুষ্ঠানে এলেন বিএনপি প্রধান। তার সঙ্গে সেনাকুঞ্জে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে বিএনপি মহাসচিব জানান, বেগম খালেদা জিয়াকে দেয়া সম্মানে গোটা জাতি আনন্দিত। ২০১০ সালের এই নভেম্বরে ৪০ বছরের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাসা ছাড়তে হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বালুর ট্রাক দিয়ে তার বাসভবনের রাস্তাও আটকে রাখে আওয়ামী লীগ সরকার। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কারান্তরীণ হতে হয়েছে তাকে, তবুও তিনি আপোষহীন। তাই তো বিজয়ীর বেশেই ১২ বছর পর সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন। বিকেল ৩:৩০টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন তিনি। এ সময় তাকে দেখতে ভিড় করেন দলের নেতাকর্মীরা। ৪০ বছরের স্মৃতি বিজড়িত যে বাসভবন ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি বিজড়িত বাসভবন, সেই বাসভবন থেকে তিনি এক কাপড়ে এসেছিলেন। এখানে ম্যাডামের বাড়ির সামনে বালুর ট্রাক দ্বারা ম্যাডামকে বন্দি করে রাখা হয়েছিল সকল নেতাকর্মী সহ। তারপর থেকে কখনো ম্যাডামকে এই সমস্ত রাষ্ট্রীয় কোনো অতিথি হিসাবে ডাকা হয়নি। দীর্ঘ ১২ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে। এটা একটা যেমন আমাদের মধ্যে যেমন একটা আনন্দের, সারা দেশবাসীর জন্য একটা আনন্দের। সে আগের মতন আবার শারীরিকভাবে সুস্থ হোক এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সে আবার দেশের প্রধানমন্ত্রী হোক। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে ৬.৫ বছরেরও বেশি সময় পর প্রকাশ্যে এলেন বেগম জিয়া। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার কিছু পরই গুলশানের বাসভবনে ফেরেন বিএনপি চেয়ারপারসন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের আরও ২৬ নেতাকে আমন্ত্রণ জানিয়েছিল সশস্ত্র বাহিনী বিভাগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ ১২ বছর পরে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে সেনাকুঞ্জে গিয়েছিলেন এবং আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অফিসিয়াল নির্দেশনা পায়নি, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আগামী মাসের শুরুতে ভারত বাংলাদেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হবে। এই বৈঠক দুই দেশের কাঠামোগত সম্পর্ক এগিয়ে নিতে কাজ করবে। তৌফিক হাসান জানান, এই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানো নিয়ে আলোচনা হবে কিনা সে সম্পর্কে এখনও সিদ্ধান্ত হয়নি। এছাড়া আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অফিসিয়াল নির্দেশনা পেলে ব্যবস্থা গ্রহণ করতে পারবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এফওসিটা একটি নিয়মিত দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম। কাজে যেহেতু গতবার দিল্লিতে হয়েছে, এবার বাংলাদেশে হবে এবং এটা আসলে দুপক্ষ মিলেই কিন্তু ডিসিশনগুলো হয়। এখানে কি বিষয় নিয়ে আলোচনা হবে, এজেন্ডার আইটেম কি হবে, দুদেশ মিলেই কিন্তু ঠিক করে। এটা একটা রাজনৈতিক বিষয়, কাজে সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব। আর আমরা হয়তো এই এফওসি যেটা সামনে হতে যাচ্ছে সেখানেও কিন্তু হয়তো এই বিষয়ে আলোচনা করার অভ্যাস থাকবে। তখন হয়তো জিনিসটা আরো ক্লিয়ার হবে যে আমরা আসলে এই বিষয়টা কিভাবে দেখছি বা কি চাই। সুযোগ হলে শেখ হাসিনার পক্ষে সব মামলায় আইনি লড়াই করতে চান সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না। তিনি বলেন, আগে ছিল গণগ্রেপ্তার, এখন হচ্ছে গণমামলা। বৃহস্পতিবার সকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন শুনানি শেষে জেড.আই খান পান্না বলেন, জুলাই আগস্ট গণহত্যায় মেহেদী হাসানের অন্তর্ভুক্তি নিয়ে সন্দেহ আছে। চোখ নষ্ট হয়ে গেছে, না হয় পা নষ্ট হয়ে গেছে, অথবা একটি গুলি লেগেছে। এমন একই স্ক্রিপ্টে অভিযোগ এনে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে বলেও অভিযোগ করেন জেড.আই খান পান্না। আমি আছি নিপীড়িতর পক্ষে, যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশের প্রতিবাদে চালকদের বিক্ষোভের কারণে অচল অবস্থা দেখা দেয় রাজধানীতে। দিনভর তীব্র যানজটে নাকাল হয়ে পড়েন নগরবাসী। ৬ ঘন্টা পর মহাখালী রেল স্টেশন ও আশেপাশের সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা। এতে স্বাভাবিক হয় যান চলাচল। বৃহস্পতিবার সকাল থেকেই আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল মোড়, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা, বসিলা সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে চলমান এই আন্দোলন মহাখালী থেকে শুরু করে ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। অটোরিকশা চালকের হঠাৎ করে আর গরিব মানুষের পেটে লাথি মারা। অত লক্ষ মানুষ এই অটো রিক্সা চালাইয়ে তাদের জীবিকা নির্ভর করে। অটো রিক্সাগুলো যদি নিয়ে চলে যায়, তুলে নিয়ে গেল, এই মানুষগুলি কি করে খাবে? এতে সড়কে তৈরি হয় ব্যাপক যানজট। অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মহাখালী ছাড়াও আগারগাঁও থেকে আমিনবাজার পর্যন্ত রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ করে দেয় তারা। আজীবন অটো গাড়ি, পাও গাড়ি চলে যাচ্ছে, এখন চালাতে পাই না। স্ক্রিন করার পর থেকে মনিগঞ্জে পাও ভেঙে গেছে, যে রড দেওয়া আছে, আমি আর অটো গাড়ি চালাতে পারি না। ট্রাফিক আমাদের গাড়ি ধরে নেয়, মারধর করে, ব্যাটারি খুলে রাখা দেয়, আমাদের গাড়ি চিৎ করে ধোয়। আমরা কি করবো তাইলে? ঠিক মতো ইনকাম করতে পারি না, নিজে ফেরাকে ভাত দিতে পারি না, বাপ মারা খাওয়াইতে হয়। আমরা কোনো সমাধান পাই নাই, কারণ আমাদের এটা বন্ধ করতে হলে আমাদের একটা কর্ম ব্যবস্থা করে আবার বন্ধ করতে হবে। আর এটা নিয়ে মনে করেন যে পুলিশ ট্রাফিক খুব ঝামেলা করে আমাদেরকে। রাস্তার পাশে আসলে ব্যাটারি খুলে নিয়ে যা, গাড়ি আটকে নে, এই যে টাকাগুলো নে, এই টাকাগুলো কে পা? সরকার পা। রেল লাইনেও অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে আন্দোলনকারীদের।
গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল 3 দিনের মধ্যে বন্ধ করতে হাইকোর্টের নির্দেশের পর এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে ব্যাটারি চালিত রিকশা চালকরা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়াই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন, গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেইমানি করতে পারবেন না তিনি। রাষ্ট্রপতি সিইসি হিসেবে মনোনীত করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। গঠনে সার্চ কমিটির দেওয়া নামের তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নতুন সিইসি এএমএম নাসির উদ্দিনকে বেছে নেন রাষ্ট্রপতি। এছাড়া কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক সচিব বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, ভোটার অধিকার ফিরে পেতে বহু মানুষ প্রাণ দিয়েছে, তাই ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই হবে মূল লক্ষ্য। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত কয়েকটির মতো একতরফা ও ভোটারবিহীন নির্বাচন করে আগের কমিশনগুলো যে ভুল করেছে তার পুনরাবৃত্তি করতে চান না তিনি। তাদের কি কি কাজগুলো মানুষ অপছন্দ করছে, তাদের সম্পর্কে মানুষ কি কি মন্তব্য করছে, এগুলো তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা। আমার তো রেডিমেড শিক্ষা পাচ্ছি। তো ধরুন তাদের ভুল ত্রুটি, তাদের যে ল্যাপসেস, এগুলোর থেকে আমরা শিক্ষা নিয়ে তাহলে আমরা সেভাবে আগাবো, যাতে ওই জিনিসগুলো যাতে আমরা না করি, ওই ভুল যাতে আমরা না করি, ওই রকম যাতে অপবাদ আমাদের ঘাড়ে না আসে। আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের সুযোগ থাকবে কিনা এমন প্রশ্নের অপেক্ষা করার পরামর্শ দিয়ে নতুন সিইসি জানান, কবে ভোট হবে তা পরিষ্কার হবে সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর। যাদের বিষয়ে বিতর্ক চলছে, রাজনৈতিক বিতর্ক চলছে, ও বিতর্কটা হতে দিন। এটা একটা ফয়সালা আসবে, তো একটা যেখান থেকে আসবে একটা ফয়সালা আসবে, তো ওই ফয়সালা নিয়ে যখন সময় আসবে তখন আপনারা দেখবেন। কিন্তু এখন আমি এই মুহূর্তে এই বিষয়ে আমি কোনো মতামত দিতে চাই না। নবনিযুক্ত সিইসি আরো বলেন, ভোটার তালিকা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, তার সমাধানও করতে হবে। ইনশাআল্লাহ সব দলকে কোনো একটা দলের। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাড়িতে ও গাড়িতে হামলার শিকার হয়ে ঝালকাঠির রাজাপুর থানায় অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার হলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে আলোচিত হন তিনি। কাঠালিয়া উপজেলা বিএনপি অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এটি ঝালকাঠি ১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরের বাড়ি। রাজাপুরের এই বাড়িতেই বুধবার সন্ধ্যায় হামলা চালায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুরের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন শাহজাহান ওমর। পথে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় আবারও হামলার শিকার হন। পরে তিনি গাড়ি নিয়ে রাজাপুর থানায় অভিযোগ করতে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন শাহজাহান ওমর। কাঠালিয়া উপজেলা বিএনপি অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে শাহজাহানকে ঝালকাঠির আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে শাহজাহান ওমরের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। শাহজাহান ওমর আজকে গ্রেপ্তার হয়েছে ঝালকাঠি কোর্টে, তার বিরুদ্ধে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নাই। মির্জাপুরের মতো শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে নির্বাচনে গেছে, যে কারণে মানুষ তাকে প্রত্যাখ্যান করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাইস চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়ে আলোচিত হন শাহজাহান ওমর। এরপর ঝালকাঠি ১ আসনে তিনি নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ডিবিসি নিউজ ডেস্ক।
গেল ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১,২১৪ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৩৬ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪,৩৬৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩,৮৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, যার মধ্যে শুধু ঢাকায় ১,৫৬০ জন, বাকি ২,৩২২ জন অন্যান্য বিভাগে। সবাইকে আমন্ত্রণ ডিবিসির খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার আপডেট নিয়ে আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। নিজ নিজ জেলায় সংবর্ধনায় সিক্ত হলেন সাফজয়ী নারী ফুটবলাররা। টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ান শিরোপাজয়ী অধিনায়ক সাবিনা সহ ৩ ফুটবলারকে বরণ করে নিল সাতক্ষীরা। ঠাকুরগাঁওয়ে সংবর্ধিত হন ৩ নারী ফুটবলার। আইরিন খাতুন ও তার পরিবারকে বরণ করে নিয়েছে নওগাঁর সাগরাইল গ্রামের মানুষরা। দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্ব জয় করে দেশে ফেরার পর থেকেই সংবর্ধনায় ভাসছেন নারী ফুটবলাররা। নেপাল থেকে ঢাকা, ঢাকা থেকে সেই আনন্দের জোয়ার পৌঁছে গেছে ফুটবলারদের নিজ নিজ জেলায়। সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ছাড়াও ডিফেন্ডার মাসুরা খাতুন ও আফিদা খন্দকারকে জমকালো আয়োজনে বরণ করে নেয় সাতক্ষীরা জেলা পরিষদ। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বর্ণকন্যাদের সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এদিন জেলা পরিষদের পক্ষ থেকে 3 ফুটবলারের প্রত্যেককে 1 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় সাতক্ষীরার নারী ফুটবলারদের জন্য উন্নত প্রশিক্ষণের আশ্বাস দেন জেলা প্রশাসক। এখানে 3 জন প্লেয়ার আছেন, তারা ক্রীড়াঙ্গনে তারা কি অরণ্য স্বাক্ষর বয়ে গেছে, তারা দেশের মুখ উজ্জ্বল করেছে। সাবিনা, মাসুরা, প্রান্তি, ওদের নাম কিন্তু সারা বাংলাদেশ জানে, সারা পৃথিবী জানে। নওগাঁর হাতুর ইউনিয়নের সাগরেল গ্রামে সাড়ম্বরে সংবর্ধনা জানানো হয় জাতীয় দলের ফুটবলার আইরিন খাতুনকে। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া আইরিন পুরো গ্রামের মুখ উজ্জ্বল করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে সংবর্ধনা পাওয়ার পর আইরিন জানান, গ্রামে একটি নারী ফুটবল দল গঠনের স্বপ্ন তার। আমার এলাকায় কোনো মাঠের ব্যবস্থা করা হয় বা আমাকে কোনো সহযোগিতা করা হয়, ইনশাআল্লাহ সামনে আমি চেষ্টা করব যে আমার নেতৃত্বে কোনো একটা দল এখানে গঠন করার। আমি চেষ্টা করব তাদের এখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার। একই দিন নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সংবর্ধনা পেয়েছেন আরও 3 ফুটবলার, স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা নিজ কার্যালয়ে 3 ফুটবলারের হাতে স্মারক তুলে দেন। একই সাথে নারী ফুটবলারদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত ও ইনডোর জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস দেন তিনি। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। কাল থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের ফাইনালে লড়বে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আর রানার্স আপ মোহামেডান। জয় নিয়েই নতুন মৌসুম শুরুর প্রত্যয় 2 দলেরই। জুলাই আগস্ট বিপ্লবকে সম্মান জানাতে এই ম্যাচের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ। আবু সাইদ মুগ্ধদের ছবিতে সেজেছে বসুন্ধরা কিংস এরিনা। তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন এক বাংলাদেশ, সেই সাথে ফুটবল ফেডারেশনের নতুন কমিটি। নতুন মৌসুমটা শুরু হচ্ছে নতুন ফুটবলের এক ভার্সন দিয়ে। আর সেই চ্যালেঞ্জ কাপে লড়বে বসুন্ধরা কিংস আর ঢাকা মোহামেডান। সেই প্রথম ম্যাচটিতে কেমন করবে 2 দল, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে শুক্রবার রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত। সুলেমান দিয়াবাতে মোহামেডানের আস্থার নাম, আসন্ন ফুটবল মৌসুমে সাদা কালোদের কাপ্তান। গেল মৌসুমে বিপিএল সহ 3 আসরেই রানার্স আপ কোচ আলফাজের শিষ্যরা। শুক্রবার মাঠে গড়াচ্ছে 2024-25 মৌসুম। শুরু থেকে মোহামেডানের লক্ষ্য ফাইট দেবে চ্যাম্পিয়ন হতে। আমরা ভালো মতো প্রস্তুতি নিয়েছি এই ম্যাচটা খেলার জন্য। আমার কোনো রকম ইনজুরি নেই, সবাই সুস্থ। ইনশাআল্লাহ কালকে আমরা জয়ের জন্য মাঠে নামব। চ্যালেঞ্জ কাপে একটাই ম্যাচ। গেল আসরের চ্যাম্পিয়ন আর রানার্স আপ লড়বে বসুন্ধরা কিংস এরেনায়। চ্যাম্পিয়ন কিংদের ডেরায় এসেছে নতুন কোচ রফসন গফুরভ। ডোরিয়েলটন নেই দলটায়। খেলোয়াড় তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন, তবে তাতে বিচলিত নয় কিংরা। মোহামেডানকে যতটুকু জানি তারা শক্তিশালী দল। ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে আশানুরূপ সাফল্য পাইনি আমরা। আশা করছি এই ম্যাচটা জিতেই ছেলেরা ঘরোয়া ফুটবলের মৌসুমটা শুরু করবে। এবার ক্লাব ফুটবলের নিয়মে পরিবর্তন এনেছে বাফুফে। বিদেশি ফুটবলারের ক্ষেত্রে প্লেয়ার লিস্টে নাম থাকবে 5 জনের, তবে মাঠে খেলতে পারবেন 4 জন।
ম্যাচ আয়োজনে বাফুফের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা কিংস জানিয়েছে এই ম্যাচের টিকিট বিক্রির টাকা দেয়া হবে জুলাই আগস্ট বিপ্লবের শহীদ আর আহতদের ফান্ডে। প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির যে চেয়ারম্যান উনি এবং ক্রীড়া মন্ত্রণালয় ডিসিশন নিয়েছে যে এই নতুন বাংলাদেশের নতুন কম্পিটিশনটা নতুন বাংলাদেশের উপরে বেস করেই হবে। ট্রফিটার নামও দেওয়া হয়েছে বাংলাদেশ 2.0। আপাতত কথা আছে যে আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা উনি এসে আর কি পুরস্কারটা বিতরণ করবে। ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম ট্রফিটা শোভা পাবে কাদের শোকেসে তা জানতে এখন অপেক্ষায় ফুটবল ভক্তরা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ক্রিকেট কাল থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগায় ম্যাচ শুরু হবে রাত 8টায়। বছরের শেষ সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের জন্যই মাঠের পারফরমেন্স বিবেচনায় খুব ভালো জানি 2024 সালটা নিজেদের শেষ 4 সিরিজেই হেরেছে বাংলাদেশ। অন্যদিকে ঘরের মাঠে বিশ্বকাপে ভালো করতে না পারার পর আগস্টে সাউথ আফ্রিকার সাথে হোম সিরিজেও হেরেছে ক্যারিবীয়রা। তাই বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা, যদিও ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ দুই দলেরই। তারপরও বছরের শেষটা ভালো করার লক্ষ্য বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বৃহস্পতিবার এক বিবৃতিতে আইসিসি জানায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অন্যদিকে গত বছরের 7 অক্টোবরে ইসরায়েলের নৃশংস হামলা চালানোর অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় হামাস নেতার বিরুদ্ধে। বিবৃতিতে আরও জানানো হয়, নেতানিয়াহু এবং গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক মানুষকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত করেছেন। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক এই আদালতের রায় প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও হামাস। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেনে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, এমন অভিযোগ করেছে ইউক্রেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানায়নি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি হতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষমতা ছাড়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একের পর এক পদক্ষেপে ইউরোপে যুদ্ধের ঘোর ঘনঘটা। বাইডেন প্রশাসনের অনুমতির পরপরই যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় ইউক্রেন। পাল্টা জবাবে পরমাণু নীতি শিথিল করে রাশিয়া। এরপর যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে ফের হামলা চালায় ইউক্রেন। এবার কিয়েভকে কড়া বার্তা দিতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছুড়ল রাশিয়া। রাশিয়ার আস্ট্রাখান অঞ্চল থেকে ইউক্রেনের দিনিপ্র অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয় এই ক্ষেপণাস্ত্র। শক্তিশালী এ ধরনের ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এবং পারমাণবিক বোমা বহন করতে পারে। ইউক্রেন যুদ্ধের 2 বছরেরও বেশি সময়ে এ প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো। এদিকে ইউক্রেনের যুদ্ধবিরতিতে শর্ত সাপেক্ষে রাজি হতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন সংশ্লিষ্ট 5 কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। রাশিয়া অধিকৃত ইউক্রেনের অঞ্চলগুলো ছেড়ে দেওয়ার দাবি না জানানো হলে ও ইউক্রেন নেটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা পরিত্যাগ করলে তবেই ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হতে পারে ক্রেমলিন, এমনটাই জানাচ্ছেন রুশ কর্মকর্তারা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতেও জানানো হয়, ইউক্রেনের যুদ্ধবিরতির বাস্তবসম্মত ও অরাজনৈতিক যে কোনো উদ্যোগ গুরুত্বের সাথে বিবেচনা করবে মস্কো। এর আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার 24 ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কী উপায়ে এটি বাস্তবায়ন হবে তা নিয়ে বিস্তারিত জানাননি তিনি। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।